1.5 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়া কর্মী যাওয়া সম্ভব। আমরা এই প্রস্তাবও দিয়েছি। আমাদের যে মাননীয় উপদেষ্টার কাছে আমরা এসেছিলাম, আমরা একটা স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপির বিষয়বস্তু ছিল, আপনি জানেন সাবেক ফেসিবাদী সরকারের আমলে মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট হয়েছিল। প্রথমে 10 জন, পরে 25 জন, পরে 100 জনের সিন্ডিকেট হয়েছিল। এই সিন্ডিকেট চক্র বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেকটা কর্মী থেকে 1,52,000 টাকা করে চাঁদা নিয়েছে। এই সিন্ডিকেটের একটা সিস্টেম ছিল FWCMS পদ্ধতি, অনলাইন পদ্ধতি। এই অনলাইন পদ্ধতি 5,000 রিঙ্গিট সমপরিমাণ টাকা প্রত্যেক কর্মী থেকে নিয়েছে। এভাবে তারা 12,000 কোটি টাকা তারা কিন্তু আত্মসাৎ করেছে। এই যে সিন্ডিকেট চক্র যে অনিয়ম এবং দুর্নীতি করেছে মালয়েশিয়া শ্রমবাজারে, এই একই চক্র আবারও তারা মাথাছাড়া দিয়ে উঠেছে এবং আবারও মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করার জন্য তারা পায়তারা করছে। ইতিমধ্যে তারা বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সি 25টা সিন্ডিকেট করার একটা লিস্ট আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে যে আবারও সিন্ডিকেট হতে পারে, এবং যারা সিন্ডিকেট করছে তারাও বিভিন্নভাবে লোকদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে এবং তারা 5 মিলিয়ন রিঙ্গিট টাকা দাবি করছে একটা সিন্ডিকেটে একটা লাইসেন্স ঢুকানোর জন্য। এই দৃশ্যমান জিনিসগুলো আমরা যখন দেখতে পেয়েছি, আমরা আজকে আমাদের উপদেষ্টার কাছে আসি। উপদেষ্টা মহোদয় ছিলেন না, সচিব মহোদয়ের সাথে দীর্ঘ সময় আমরা কথা বলেছি। আমরা এই সিন্ডিকেটের যে আগে যে অনিয়ম ছিল, দুর্নীতি ছিল, অতিরিক্ত টাকা দিতে হয়েছে আমাদের কর্মীদেরকে, এবং কর্মীরা সেখানে যাওয়ার পরও তারা অনিরাপদ ছিল, তাদের থাকা খাওয়া বাসস্থানে অনেক প্রবলেম ছিল। আন্তর্জাতিক সংস্থাগুলো ILO, IOM, ইউনাইটেড নেশন পর্যন্ত এটা উদ্বেগ প্রকাশ করেছিল। এবং আগের ফেসিবাদী সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ তত্ত্বাবধানে কিন্তু সিন্ডিকেট কায়েম হয়েছিল। সেখানে আপনারা জানেন অনেক মন্ত্রী ছিল, MP ছিল, তাদের নেতারা ছিল, এবং বাইরের সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন এই সিন্ডিকেটের মূল ব্যক্তি ছিলেন, এবং তার সাথে তার পার্টনার দাতুশ্রী আমিন মালয়েশিয়া ছিলেন। তারা এইভাবে এই সিন্ডিকেটটা তৈরি করেছেন। আমরা মনে করি এই ধরনের সিন্ডিকেট আবার যদি করতে হয়, আবার করে, তাইলে আমাদের যে বর্তমান যে সরকার আছে, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, উনি সারা বিশ্বে একজন সমাদৃত ব্যক্তি, অত্যন্ত ওনার যে সুনাম আছে, এই সরকারের সুনাম নষ্ট হবে এবং ব্যক্তিগতভাবে ওনার সুনাম নষ্ট হবে। আমরা আমাদের কর্মীরা আবারও ক্ষতিগ্রস্ত হবে। আমাদের যে 2,500 লাইসেন্স আছে তার মধ্যে 2400 লাইসেন্স আপনার এই সিন্ডিকেট থেকে ব্যবসা থেকে ছিল, বৈষম্যের শিকার ছিল, তারা বৈষম্যের শিকার হয়েছে, তারা বঞ্চিত ছিল। আমরা মনে করি এই সরকারের দায়িত্ব হচ্ছে, তারা যেহেতু অন্যায় অবিচার এই ধরনের অনিয়ম দুর্নীতিগুলো তারা মুক্ত করার জন্য আসছে, তারা কোনোভাবেই আগের যে সরকারের যে অনিয়ম এবং দুর্নীতি ছিল, যে করাপশন ছিল, তারা সেটাকে কোনোভাবে এন্ডোর্সমেন্ট করবে না। আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সিন্ডিকেট চক্রকে তারা আর কোনোভাবে সুযোগ দিবে না। কর্মীদের স্বার্থে, দেশের স্বার্থে, এই সেক্টরের স্বার্থে তারা সিন্ডিকেট মুক্তভাবে কম খরচে, আমরা প্রস্তাব দিয়েছি 1.5 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়া কর্মী যাওয়া সম্ভব। আমরা এই প্রস্তাবও দিয়েছি, এবং সেভাবে যদি সরকার আমাদের, বিশেষ করে আমাদের এই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, উনি যদি উদ্যোগী হন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যদি এই বিষয়গুলো ভালোভাবে উনি বুঝিয়ে বলেন, উপদেষ্টা নিশ্চয়ই এর মধ্যে জানেন, আমরা জানি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে আমাদের উপদেষ্টার একটা সখ্যতা আছে, ওনারা বন্ধুত্বের সম্পর্ক আছে। তিনি যদি এটা রিকোয়েস্ট করেন, তাহলে কোনোভাবেই সিন্ডিকেট হবে না। আমাদের কর্মীরা কম খরচে যেতে পারবে। আমাদের রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে, তাদের যার যার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে তারা মালয়েশিয়া কর্মী সবাই পাঠাতে পারবে। আমরা আশা করি এই সরকার কোনোভাবে সিন্ডিকেটকে প্রশ্রয় দিবে না, বরং সিন্ডিকেটে যারা অতীতে ছিল, অনিয়ম করেছে, দুর্বৃত্তায়ন করেছে, করাপশন করেছে, তাদের নামে CID-তে মামলা আছে, তাদের নামে দুদকে মামলা আছে। এই মামলাগুলোকে আরো ত্বরান্বিত করে যারা সিন্ডিকেটের মূল হোতা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, আমরা এই দাবিও জানাচ্ছি। রুহুল আমিন স্বপন সাহেব পলাতক হলেও সিন্ডিকেটের মূল ব্যক্তি রুহুল আমিন স্বপন সাহেব এবং তার পার্টনার দাতুশ্রী আমিন মালয়েশিয়াতে। FWCMS এবং বেস্টিনেটের যে কোম্পানি, তারাই হলো দুজন হলো পার্টনার, এবং তারাই মূলত বিদেশে বসে এখন সিন্ডিকেটগুলোকে নিয়ন্ত্রণ করছে। তারা দেশে না থাকলেও, এই ছাড়াও আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপিরা ছিল তারাও বিদেশে আছে। পলাতক থেকেই কিন্তু তারা বিভিন্নভাবে সরকারকে ভুল বুঝিয়ে তারা চেষ্টা করছে, যে এটাকে বোঝানোর চেষ্টা করছে যে মালয়েশিয়ান সরকার সিন্ডিকেট ছাড়া লোক নেবে না। মালয়েশিয়ান সরকার যদি সিন্ডিকেট ছাড়া লোক না নেয়, তাইলে অন্য 14-15টা কান্ট্রি থেকে কিভাবে লোক নিচ্ছে? তাইলে বাংলাদেশে তো কোনো জায়গায় এরকম কোনো সিন্ডিকেট নাই, এবং কোনো রিক্রুটমেন্ট লাইসেন্স সম্পৃক্ত হওয়ার জন্য 5 কোটি আগে দিতে হয়েছিল, এখন সেটা 14-15 কোটি টাকা দাবি করছে। এটা কোথাও দিতে হয় না। এবং আপনার এই যে
এই যে লাইসেন্সগুলো আপনার এখন তারা আবার নতুন করে সম্পৃক্ত করার চেষ্টা করছে, তারা সেখানে 5 মিলিয়ন রিঙ্গিট এখন তারা দাবি করছে। মানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেই পুরান নিয়মগুলো, করাপশনগুলো আবারও একইভাবে তারা করার চেষ্টা করছে এবং বিদেশে থেকেই তারা করছে। এবং এখানে তাদের কিছু প্রভাবশালী লোক আছে, এই বিভিন্নভাবে প্রভাবশালী, তাদেরকে তারা কাজে লাগিয়ে সিন্ডিকেট করা তারা পায় তারা করছে। আমাদের সাথে আজকে যে উপদেষ্টা মহোদয় ছিল না, সচিব মহোদয় ছিল, আমরা আমাদের দাবি দাওয়াগুলো ওনার কাছে উপস্থাপন করেছি এবং আমরা বলেছি কোনোভাবেই তারা সিন্ডিকেটকে, উনি আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনোভাবেই তারা সিন্ডিকেট চান না, সিন্ডিকেটকে ওনারা প্রশ্রয় দিবেন না, কম খরচে যাতে কর্মী যেতে পারে এবং সেই ব্যবস্থা উনি সকলের জন্য সেই ব্যবস্থা ওনারা করবেন। সেই সিন্ডিকেটটাই এখন মূল ভূমিকা পালন করছে, ওখান থেকে কিছু বাদ পড়ছে, আবার নতুন কিছু নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা কোনো রকম কোনো সিন্ডিকেটই চাই না, সে যেই হয়ে থাক, আমরা এই সিন্ডিকেট করতে দেব না, এবং দেব না শুধু না, আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। সুতরাং কেউ যদি সিন্ডিকেট করার চেষ্টা করে, আমরা সেটা যে কোনো মূল্যে প্রতিহত করব। বাংলাদেশে আর কোনো সিন্ডিকেট করতে দেওয়া যাবে না, আমরা দিব না। একটা বিষয়, আমরা যতটুকু জানি যে এখন কিন্তু প্রভাবশালী রাজনৈতিক নেতা বললে আমরা বিএনপি, জামাত বা অন্য কোনো দলকেই বুঝবো। এখন এখানে লেখা আছে যে প্রভাবশালী রাজনৈতিক দল, আসলে কি বিএনপির লোকজন কি এই সিন্ডিকেটের সাথে জড়িত বা অন্য কোনো কেউ আছে কিনা? বিএনপি কখনোই এই সমস্ত সিন্ডিকেটে বিশ্বাসী না, পছন্দ করে না, লুটতরাজে পছন্দ করে না, বিশ্বাসও করে না এবং লুটতরাজ করেও না। এবং বিএনপির কোনো সদস্য এখানে জড়িত নাই। যদি কেউ যায় তার নিজ দায়িত্বে যাবে, ব্যক্তি হিসাবে যাবে, দল হিসেবে নয়। আর আমাদের যে মূল বিষয়টা ছিল, মূলত আমরা সচিব মহোদয় আমাদের কোয়ালিটি টাইম দিয়েছেন। উনি দীর্ঘ সময় আমাদের সমস্যাগুলি শুনেছেন এবং উনি সত্যি প্রথমবার দেখলাম সিনিয়র একজন জ্যেষ্ঠ সচিব জিনিসটা অনুধাবন করেছেন। অল্প সময়ের মধ্যে উনি এসে মাত্র 1 মাস উনি আমাদের সিচুয়েশন অনুধাবন করেছেন। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি, মালয়েশিয়ার সাথে কীভাবে উইন উইন, বর্তমান যে অসম এমওইটা আছে এটা উইন উইন না। যখন আমরা হাত মিলান, হাত স্ট্রেট থাকলে উইন উইন হয়। বাংলাদেশের হাত উপরে, আমাদের হাত নিচে, তো তারা আমাদের উপর একটা কর্তৃত্ব প্রয়োগ করছেন, যার কারণে এমওইটা আমাদের আগামী মাসে ওয়ার্কিং কমিটির মিটিং আছে। আগামী মাসে ওয়ার্কিং কমিটিতে এমওইটা কোনো রকমের রেটিফাই করা যায় কিনা উনি সচেষ্ট আছেন। উনি উইন উইন সম্পর্ক চান এবং যিনি মালয়েশিয়াতে কর্মী না নেওয়া হয় সিন্ডিকেটের কারণে, আমাদের অন্যত্র রিসোর্স কান্ট্রি আমরা খুঁজে বের করব, যেসব বন্ধ দেশ আছে ওইটা আমরা খুঁজে বের করব। এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যে উনি দেখবেন ব্যাপারটা সকলে যেন ব্যবসা করতে পারে। আপনি জানবেন যে এখনো 18,000 মালয়েশিয়া কর্মী এখনো যেতে পারে নাই, নতুন করে কিভাবে নিচ্ছে, কোন সেক্টরে নিচ্ছে? উনি এই ব্যাপারে উনি খুবই আপনার স্পষ্ট বাক্যে ব্যাপারটা উনি উল্লেখ করে বলেছেন যে ওনারা মন মাহাতো, আমরাও মন মাহাতো, যে 18,000 কর্মীর কোনো ব্যবস্থা হয় নাই। এতে একটা মালয়েশিয়া সরকারের কেন অনীহা এটা আমাদের জানা নাই। তো আমাদের ধারণা এই কাজগুলি জবলেস ছিল বিধায় এই লোকগুলি তারা নিতে আগ্রহ হয়নি। দের ইজ নো ক্লেম, এগুলো এমপ্লয়ার নাই, তো নেবে কি, কার জন্য নেবে? তো এটাই একটা আমাদের বিরাট কোয়েশ্চেন যে নতুন করে সমঝোতা হওয়ার আগে একটা ঝামেলা শেষ করে আবার নতুন করে আবার নতুন এমওইউ করবেন। এটা একটা আমাদের পেন্ডিং ইস্যু আছে 18,000-এর ব্যাপারে। এটা কোনো শুরু হয় নাই। আগামী যে ওয়ার্কিং কমিটি মিটিং আছে ওখানে এটা শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। মালয়েশিয়া কোন কোন সেক্টরে নিতে চাচ্ছে নতুন করে কর্মী, আপনারা তো জানেন? তাদের ফার্স্ট প্রায়োরিটি প্লান্টেশন, তারপরে যেহেতু বহির্বিশ্বে ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট কমে গেছে, ওদের ফার্স্ট হচ্ছে সার্ভিস প্লান্টেশন, পরবর্তীতে সার্ভিস সেক্টর। এই দুটো ওনারা প্রাধান্য দিচ্ছেন, যে বাংলাদেশ ট্যুরিজম কান্ট্রি, সার্ভিস সেক্টরটা ওনার জন্য খুব প্রয়োজনীয়।